আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তাই তো প্রতি সপ্তাহের ন্যায় আজও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ঘটনা নিয়ে। আর আজ আমি এখন যে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাবো, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন অনিকেত। অনিকেত একজন গার্মেন্টস কর্মী। সে গার্মেন্টসেরই একজন কার ড্রাইভারের কাছ থেকে ঘটনাটি কালেক্ট করে পরবর্তীতে আমাকে সে পাঠায়। আর আমি অনিকেতের ভাষায়, অর্থাৎ সে যে কার ড্রাইভারের কাছ থেকে ঘটনাটি পেয়েছিলেন তার নাম হচ্ছে বশির। তো সেই বশিরের ভাষায় আমি এখন আপনাদেরকে ঘটনাটি পড়ে শোনাবো। সকলে ধৈর্য ধরে শুনতে থাকুন সম্পূর্ণ ঘটনাটি। বলছেন বশির, ঘটনাটি বেশি দিন আগের নয়, তাও 2012 কি 11 দিকের ঘটনা। আমি তখন শ্যামলীর একটি রেন্ট এ কার অফিসে ভাড়ায় গাড়ি চালাইতাম। সে সময় ছিল রোজার মাস। তো হঠাৎ করে আমার ফোনে একটি কল আসে এবং ও কলের ওপার থেকে আমাকে বলে, হ্যালো, কে? বশির ভাই বলছেন? আমি তখন বললাম যে হ্যাঁ, কে? তখন বললো যে আপনাদের রেন্ট এ কার থেকে আমি একটি গাড়ি ভাড়া করছিলাম, আপনার নাম্বারটি আমাকে দিল। জি আচ্ছা, বলুন। তখন ওই পাশ থেকে বললো যে বিকাল 4টা থেকে 4:30 নাগাদ আপনি আপনার গাড়িটি নিয়ে খিলক্ষেতে উপস্থিত থাকবেন। যেহেতু অনেকদিন পর একটি বিয়ের টিপ পেয়েছি, তাই আমি গাড়িটা একটু ভালোভাবে সার্ভিসিং করিয়ে নিলাম। আর বিয়েটি ছিল হিন্দু সম্প্রদায়ের। তো আমি চিন্তা করলাম যে অনেকদিন পর যেহেতু একটি বিয়ের টিপ পেয়েছি, তো গাড়িটি একটু ভালো করে একটু সার্ভিসিং করে নেওয়ার দরকার আছে। এই জন্য গাড়িটা ভালোভাবে একটু সেদিনকে সার্ভিসিং করিয়ে নিলাম। আর ঠিক যথাসময়ে আমি যথাস্থানে উপস্থিত হয়ে গেলাম। দেখলাম যে 3জন ব্যক্তি সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছেন। তো তারা আসলো আমার গাড়ির কাছে এবং তাদেরকে উঠিয়ে নিয়ে আমি রওনা দিয়ে শুরু করলাম। তবে যেতে যেতে আমি তাদেরকে বললাম যে ভাই, আজকে তো আমি রোজা আছি, তো যদি ইফতারির জন্য কিছুটা সময় দিতেন। তখন গাড়ির ভিতর থাকা একজন বলল যে আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই, আপনি ইফতারির জন্য আপনার সময় দিব। তো আমি যখন উত্তরা পৌঁছালাম, তো আবদুল্লাপুর আসার পর গাড়িটা কিছুক্ষণের জন্য একটু দাঁড়া করালাম। তো তার ভিতর থেকে 3জন লেবে গেল। তারা লেবে দেখলাম যে ইফতারি কিনে আনলো আমার জন্য। তো এর ভিতরে একজন বলতেছে যে ভাই, যেহেতু আমি হিন্দু মানুষ, তো আপনি কি আমার কেনা ইফতারি গ্রহণ করবেন কিনা? তখন আমি তাকে বললাম যে ভাই, হিন্দু হোক আর মুসলিম, ইফতারি করাইলেই হলো, সমস্যা নাই, তো আপনি দিতে পারেন। তো যা হোক, সে ইফতারি আমি গ্রহণ করলাম এবং গাড়ির ভিতর স্টিয়ারিং এর উপরেই আমি আমার ইফতারি কাজটা শেষ করে ফেললাম। যা হোক, গাড়ি চালাইতে থাকলাম। গাড়ি যখন চলে আসলো গাজীপুর চৌরাস্তা, আসার পর তারা বললো যে ভাই, মার্কেটের সাইডে একটু দাঁড়ান, আমাদের কিছু কেনাকাটার বাকি আছে, তো কেনাকাটা শেষ করে তারপরে আর কি রওনা দিব। তো তারা 3জনই লেবে গেল গাড়ি থেকে এবং সেখান থেকে কেনাকাটা শেষ করলো। সাথে করে আরো 4জন যোগ দিল। মোট 7জন নিয়ে আমি আর কি রওনা দিছি আবারও। তো যেতে যেতে বললাম যে ভাই, যেহেতু বিয়ের টিপ, তো আপনারা সব বরযাত্রী, তাহলে বর কোথায়? তার ভিতরে একজন হেসে হেসে বলল যে আচ্ছা ভাই, সমস্যা নাই, জায়গা মতো গেলেই বুঝতে পারবেন জামাইকে। তো যাই হোক, আমার সেদিনকে টিপ ছিল হচ্ছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা। তো আমি যথাসময় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যে পৌঁছালাম। তো সেখানে যাওয়ার পর রাস্তার ডান সাইডে চলে গেছে একটি স্কুল, আর বাম সাইডে চলে গেছে আর একটি বাইপাস রোড। তো আমি সেই বাইপাস রোড দিয়ে রওনা দিলাম যেখানে আর কি যেতে হবে। সে জায়গাটার নাম এখন আমার অতটা খেয়াল নাই, যে গ্রামটার নামটা আর কি। তো আমি যখন রওনা দিলাম, তো কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে মেইন রোডটা শেষ হয়ে গেছে। আর তারপর হচ্ছে বাকিটুকু হচ্ছে কাঁচা রাস্তা।
তো পৌরসভার লোকজন কিংবা ঠিকাদাররা সেই রাস্তার মেরামতের কাজ করতেছে, রাস্তা খোঁড়া। তো আমি সেই বরযাত্রী লোকেদের বললাম যে ভাই দেখেন, গাড়ি তো আসলে এখন এইভাবে যদি রাস্তাতে নিয়ে যাই, তাহলে যদি কোনো কারণে বৃষ্টি নামে তো গাড়ি কিন্তু আমি আর উঠাইতে পারবো না এখান থেকে, খুব বেকায়দা অবস্থা। এখন এইভাবে কিভাবে নিব, বাকি পথ হেঁটে যাইতে হবে। এই কথা শোনার পর তাদের তো মানে চোখ কপালে উঠলো, এবং আমাদের এইভাবে ওখানে দাঁড়াই থাকা দেখে আশপাশের কিছু স্থানীয় মানুষ যারা ছিল তারা আমাদের কাছে আগে আসলো, এসে বললো যে ভাই কি সমস্যা। তখন সমস্ত ঘটনাটা বললাম যে আসলে আমরা সামনে একটি বিয়ের প্রোগ্রাম, আমরা বরযাত্রী হিসেবে যাচ্ছি, তো এই সমস্যা। তো আমাদের কথা শোনার পরে বললো যে ভাই সমস্যা নেই, আপনারা যাইতে পারবেন, সারাদিন এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া এভাবেই যাচ্ছে, যাইতে পারবেন, সমস্যা নাই। তো যা হোক, আমিও মনে মনে চিন্তা করলাম যে বরযাত্রী বিয়ের পর কোনে এত দূর পথ হেঁটে আসবে, এই সমস্ত ভেবে আমি আল্লাহর নাম নিয়ে আবার রওনা দিলাম। তো কিছু দূর যাওয়ার পর ছোট একটি ব্রিজ পরে, ব্রিজের ওই পাশে হচ্ছে বাজার, আর বাজারের থেকে 5 থেকে 7 মিনিটের পথ হচ্ছে সেই বিয়ে বাড়ির প্যান্ডেল, লাইটিং দেখা যাচ্ছে সেখান থেকে। তো আমি মোটামুটি কিছু দূর যাওয়ার পর রোডটি যখন আরেকটু মানে ন্যারো হয়ে আসলো, চিকন হয়ে আসলো, তো আমি আর গাড়ি সামনের দিকে নিলাম না। তখন বরযাত্রীর লোকজন এবং ওইখানের কোন পক্ষের লোকজনও ওখানে দাঁড়াইছিল। তারা বললো যে ঠিক আছে, আপনি গাড়ি এক সাইড করে রাখেন, গাড়ি আর নেওয়ার দরকার নাই, গাড়িটা এখানেই থাক। তো মোটামুটি আমি বলে রাখি, আমি যে সাইডে গাড়ি রাখতে চাইছিলাম, তো ওই সাইডে মোটামুটি শুকনো জায়গা। তো পরে দেখলাম যে এই পাশে প্রচুর লোক যাতায়াত করতেছে, এখন যদি আমি গাড়ি রাখি তাদের যাতায়াতের অসুবিধা হতে পারে। তো এই সমস্ত ভেবে আমি আর গাড়িটা ওখানে রাখলাম না। আমি যে পাশে কাদা, যে সাইডে, আমি মোটামুটি সেই সাইডে চাপিয়ে গাড়িটা রেখে দিলাম, দিয়ে আমি গাড়িতে বসে থাকলাম। আর সবাই তো চলেই গেল তাদের যথাসাধ্য কাজে। তো আমি গাড়ির ভিতরে এসি ছেড়ে বসে আছি, সিটটা ভেঙে। তো এক সময় আমি চিন্তা করলাম যে এভাবে এখানে বসে না থেকে পিছনেই তো কয়েক মিনিটের পথ বাজার, তো যাই, বাজারের দিকে একটু যাই, যে এখান থেকে একটু ঘুরে টুরে আসি, দেখি কি অবস্থা, যাতে বাজারে কোনো দোকানে একটু বসে চা সিগারেট কিছু খাওয়া যাবে। তো এই চিন্তা করে আমি গাড়ি থেকে বের হলাম, গাড়িটা ভালোভাবে লক করে বের হওয়ার পর আমি যখন সেই বাজারে গেলাম, যে দেখলাম বেশ কয়েকটি দোকান খোলা আছে। রাত বাজে তখন 10টা, 10:30 এমনটা বাজে, 10:30, 11টা, হ্যাঁ এমনই হবে। তো আমি গেলাম একটা দোকানে, ওখানে মোটামুটি একটা দোকানে বসলাম, চায়ের দোকান। তো সেখানে আমি কিছু চা খাইলাম, কিছু সিগারেট নিলাম, খাইলাম। তো রাত যখন 12টা, 12:30 মতো বাজে, তখন দোকানিরা সব দোকানপাট বন্ধ করে চলে যাবে। তো আমি 5টি সিগারেট নিলাম, নিয়ে আমি আবারও চলে আসলাম গাড়ির দিকে। গাড়িতে কিছুক্ষণ বসে থাকার পর ভাবলাম যে এভাবে গাড়িতে বসে না থেকে যাই, হাঁটতে হাঁটতে বিয়ে বাড়ির দিকে যাই, দেখি ওই দিকের কি অবস্থা। তো যেই কথা সেই কাজ, গাড়িটা ভালো করে আবারও লক করে পরে আমি হাঁটা শুরু করলাম বিয়ে বাড়ির দিকে, কারণ ওখান থেকে দেখা যাচ্ছিল বিয়ে বাড়ির লাইটিং, গেট। তো আমি গেলাম, যে দেখি অবাক করা বিষয়, আমি যেই লোকটাকে আমাকে বলছিল যে আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন জামাইকে, দেখি সেই ব্যক্তিটাই পর সেজে বসে আছে। আমি তো অবাক। কিছু হোক না হোক, সেই লোকটার বয়স মিনিমাম 45 বছর তো হবেই। এই বয়সে আবারও বিয়ে করছে। তো মনে মনে বিভিন্ন প্রশ্ন আসতে থাকলো যে সে কি আসলে এত বছর, মানে এত বয়স হয়ে গেছে, সে কি এখনো বিয়ে শাদী করে নাই? তো তার সাথে যারা আরো আসছিল লোকজন, আমি তাদেরকে মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, উনি কি এর আগে আর বিয়ে করেন নাই, নাকি কি সমস্যা, একটু বলেন তো শুনি। তো তার মধ্যে একজন বলল যে ভাই পরে শুনেন। আমি বললাম আচ্ছা না ভাই, সমস্যা নেই, আমাকে বললে কি হবে, বলেন, আমি একটু শুনি। তো সে আবার বলল যে ভাই দেখেন, ওনার বিয়ের বয়স প্রায় 20 বছর, প্রথম স্ত্রী এখনো বেঁচে আছে, একটা বাচ্চা ছিল, সে মারা গেছে। তো এরপর আর প্রায় 15 বছর হয়ে গেল, এখনো বাচ্চা হয় নাই। তাই তার বউ অনেক রিকোয়েস্ট করে তাকে আবারও আরেকটি বিয়ে করার জন্য পাঠাইছে। আর সেজন্য আত্মীয় স্বজন তেমন কেউই আসেনি, আমরা ভাগ্নে আসছি 3 জন, আর তার বন্ধু বান্ধব আসছে, এরা মিলেই আর কি এই কাজটা সম্পন্ন করার জন্য আমরা আসছি। তো এই ভেবে আর কি আমি আর কিছু তেমন কিছু বললাম না। তবে আমি আসার আগে তাদেরকে মধ্যে একজনকে বললাম যে ভাই দেখেন, আমি যেহেতু রোজা থাকবো, আমার তো সেহরি করতে হবে, তো যদি আমার সেহরির ব্যবস্থাটা করে দিতেন। তো
তখন বলল যে ভাই আসলে আপনি কি সত্যি রোজা থাকবেন? বললাম হ্যাঁ ভাই আমি তো রোজা থাকবো। ঠিক আছে তাহলে আপনি একটু বসেন, আপনার দেখি আপনার জন্য আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো আমি সেখান থেকে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতেছি। তো আমি বললাম যে ভাই সমস্যা নেই, আপনারা যেটা খাচ্ছেন সেটা আমাকে দিলেই হবে, কোনো সমস্যা নেই, তবে আমি যে রোজা থাকবো আপনি আমার সেহরির ব্যবস্থাটা করে দেন। তো বললো যে ঠিক আছে আপনি তাহলে বসেন। বললাম না ভাই আসলে আমি এখানে বসবো না, কারণ আমার গাড়িটা ওখানে ফাঁকা জায়গায় রাখা আছে, কেউ যদি একটা লুকিং গ্লাসও খুলে নিয়ে যায় তাহলে তার জরিমানা মালিক আমাকে করবে। তো আমি গাড়িতেই যে বসতেছি, আপনার একটু কষ্ট করে কাউকে দিয়ে আমার খাবারটা পাঠাই দিয়েন। তো আমি আবার চলে আসলাম গাড়িতে এসে আমি সিডি প্লেয়ার গাড়ির ভিতরে ছিল, ওটা অন করে দিয়ে একটি মুভি আমি প্লে করলাম। প্লে করার পর দেখলাম যে কয়েক মিনিট ভালোই চললো, কিন্তু তারপর হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমি যে সিনেমাটা আজ থেকে 3-4 বার পর্যন্ত দেখছি, কারণ সিনেমাটা আমার খুব ভালো লাগতো, ওই জন্য বারবার দেখতাম। তো সিনেমাটা চলতে হঠাৎ করে সিনেমার যে ভয়েসটা, মিউজিকটা, এটা বন্ধ হয়ে গেছে এবং মনে হচ্ছে যে বাইরের যে ঝিঝি পোকার আওয়াজ, বিভিন্ন ধরনের বাইরের যে শস্য বাতাসের আওয়াজ, এইগুলো আসতেছে প্লেয়ার থেকে। তো আমি বললাম যে কি সমস্যা হলো এটার আবার। তো আমি এটা চেক করার জন্য ভালো করে দেখলাম যে গাড়ির গ্লাস প্লাস কোনো কিছু খোলা টোলা আছে নাকি, কোনো দিক থেকে না, কোনো কিছু নাই, সব ঠিকঠাক আছে। পরে আমি আবার সিডি প্লেয়ার বন্ধ করে গেটটা খুলে এবার বাইরে বের হলাম, এবার একটা সিগারেট খেলাম, খেয়ে আমি গাড়ির ভিতরে যে বসলাম। তো সেই সময় খেয়াল করলাম যে হঠাৎ করে আমার গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে উঠলো। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, এমন হলো কেন? গাড়ি কি আসলে কাদার ভিতরে রাখছি বলে কোনো দিক থেকে কাজ হয়ে গেল কিনা, এটা ভেবে আমি আবার নিচে নামলাম তাড়াহুড়া করে। এসে মোবাইলে টর্চ লাইট জ্বালায় চারিদিকে খুঁজলাম যে আসলে কোনো দিকে কোনো প্রবলেম হলো কিনা, চাকা টাকা কোনো কাদার ভিতরে গেঁথে গেল কিনা, কিংবা কোনো কিছু এরকম কিছু না, সবকিছু ঠিকঠাক আছে। তো আমার না খুব একটু খারাপ লাগতেছে যে পরিবেশটা কেমন জানি একটা গুমোট অবস্থা তৈরি হয়ে গেল চারিদিকে। এর মধ্যে আমি খেয়াল করলাম যে দূরে একটা মানুষ মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, গাড়ি থেকে কিছুটা দূরে। মানুষটা দেখতে সাধারণ মানুষের মতোই, তবে অদ্ভুত বিষয় হচ্ছে তার চাহনিটা কেমন জানি একটি বিরক্তিকর, এমন দেখাচ্ছে, সে মনে হচ্ছে যে আমার দিকে খুব বিরক্তির সহিত তাকায় আছে। তো আমি তাকে বললাম যে ভাই আপনি কি বিয়ে বাড়ির কেউ? প্রথম কিছু উত্তর দিল না। তারপরে আমি আবার তার দিকে একটু আগে গেলাম, যে আমি আবার তাকে বললাম যে ভাই আপনি কি বিয়ে বাড়িরই কেউ? তখন বলছে হ্যাঁ আমি এই বিয়ে বাড়িরই কেউ। আমি বললাম তাহলে আপনি কোন পক্ষের ভাই, কোন পক্ষের? বলল যে না। তাহলে? আমি তাদের প্রতিবেশী। ও আচ্ছা। পরে এভাবে তার সাথে আমি কথা বলার চেষ্টা করতেছিলাম, যেহেতু একা একা দাঁড়ায় আছি অন্ধকারে, ভালো লাগতেছে না পরিবেশটা। তো আমি করলাম যে আমি যতই তার কাছে প্রশ্ন করি সে হ্যাঁ না এর ভিতরে উত্তর দিচ্ছে, বেশি কিছু বলছে না। তখন আমি তাকে ইশারা করে বললাম যে ভাই দেখেন তো, এই যে পুকুরটা দেখা যাচ্ছে ওই পাশে, ওই যে একটা মঠের মতো দেখা যাচ্ছে, এটা কি এর জিনিসটা কি? আমি জানি না। আমি এবার একটু থমকে গেলাম যে কি ব্যাপার, আমি জানি না সে বললো এখানে প্রতিবেশী, তার সেই জায়গায় স্থানীয়, তার আবার সে বলতেছে যে সে জানে না। তো বললাম যে ভাই আপনি তো বললেন যে আপনি প্রতিবেশী, এখানকার লোক, তাহলে আপনি জানেন না কি? বলছে যে আমি নতুন। এই কথা শুনে আসলে আমার খুবই একটা উইয়ার্ড একটা ফিলিং চলে আসলো ভিতরে, যে লোকটা কি পাগল ঠাগল নাকি অন্য কোনো ধান্দাই আসছে, এই সমস্ত ভেবে আমি আবার তার সাথে কথা না বাড়িয়ে যে গাড়ির ভিতরে যে আবার বসলাম। তো আমি ঠিক গাড়ির ভিতরে বসে আমি সামনে গ্লাসের মধ্যে দেখলাম যে হেডলাইটটা জ্বালায়, দেখি না সামনে কেউ নাই, লোকটা কই গেল? তো যা হোক আমি আবারও সিডি প্লেয়ার অন করলাম, একই সমস্যা। সিডি প্লেয়ার অন না করে পরে আমি এভাবেই আর কি মোবাইল নিয়ে টিপাটিপি করতেছি এবং গাড়ির ভিতরে বসে আছে, বের হয়নি।
তখন সময়টা বা হয়তো বা 2:30 মতো এরকম হবে। যেহেতু যে আমি এরিয়াটায় ছিলাম ওটা হচ্ছে হিন্দুদের বসবাস বেশি, এই জন্য যে সেহরির জন্য যে ডাকাডাকি করে মাইকে এই আওয়াজটাও কানে আসছিল না। তো যাই হোক, আমি চিন্তায় আসছিলাম যে তারা বাসার থেকে কি কোনো খাবার টাবার কি আমাকে দিয়ে যাবে কি না, কি বৃত্তান্ত, তো এই সমস্ত ভাবতেছি। তো এই সময় দেখলাম যে যেহেতু গাড়ির হেডলাইট আমি জ্বালাই রাখছিলাম পরবর্তীতে, তো আমি দেখলাম যে সামনে থেকে একজন আসছে বিয়ে বাড়ির দিক থেকে, তার হাতে হচ্ছে একটা বড় একটা থালা, খাঞ্জা থালার মতো আর কি, তারপরে আরেকটা থালাতে সাজায় মানে ঢেকে নিয়ে আসছে খাবার। তো গাড়ির সামনে আসলে পরে আমি গেট খুলে বের হলাম, খাবারগুলো নিলাম। নিয়ে যখন আমি কি হাত মুখ ভালোভাবে ধুয়ে গাড়ির ভেতরেই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, থালাটা উঠালাম, উঠায় দেখি যে আসলে 5 থেকে 6 পদের সবজি, মাছ, মুরগি, একটি ভাতের পরে এগুলো এমন ভাবে সাজানো, মানে দেখে না আমার কেমন জানি গার মধ্যে ঘিন ঘিন করে উঠলো আর কি, যে সারাদিন রোজা থেকে আর খাবারের পরিবেশ এইভাবে দেখে আর কি ভাবলাম যে তাদের বাসায় কি কোনো বাটি বুটি কিচ্ছু নাই, এইভাবে খাবার দিছে, কেমন একটা মানে ঘিন ঘিন করতেছে গার ভিতরে, আমার মানে খাইতে মন যাচ্ছিল না। তারপরেও যেহেতু রোজা রাখতে হবে, আমাকে সেরি করতে হবে, তাই ভাবলাম যে আসলে তাহলে আর কি করার, দেখি খাই। তো যখন আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি, কয়েক গাল মুখে নিছি, তো খাবারটা কেমন জানি ভালোই লাগতেছে, খাচ্ছি। তো হঠাৎ করে দেখলাম সেই লোকটা, মানে যে লোকটার সাথে একটু আমি কথা বললাম, দেখি সেই লোকটা মানে আমার লুকিং গ্লাস বলা ভুল হবে, মানে সামনে যে ফ্রন্ট গ্লাসটা, সেটার সামনে যে হুম রেখে জানি আমাকে দেখতেছে, চোখগুলো বড় বড় করে তাকায় আছে, হ্যাঁ দেখতেছে। তো আমার কেমন একটা মানে মনে হলো যে মানুষকে কিছু বলতে যাচ্ছে নাকি খাবে আমার সাথে। তো আমি করলাম, সামনের জানলাটা একটু খুলে পরে আমি তাকে বললাম যে ভাই, আমি তো সেহরি করতেছি, খাচ্ছি, আপনি আমার সাথে খাবেন নাকি? তো সে বললো যে না, তুই খা। আমি বললাম না, আসেন, পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, 2 জনের হয়ে যাবে, আসেন আসেন। তো এরকম ভাবে কয়েকবার সাদাসাদি করার পরে সেও আমার সাথে খাওয়ার জন্য রাজি হয়ে গেল। তারপরে আমি যে আরেকটা প্লেট ছিল সেখানে খাবার অর্ধার্ধি ভাগাভাগি করে তাকেও দিলাম, আমিও নিলাম। নেওয়ার পর আমি খেয়াল করলাম যে আমি 2 থেকে 3 লোকমা মতো মানে ভাত মুখে দিয়েছি, এর ভিতরে দেখি তার পুরোটা খাবার শেষ। অবাক বিষয়, মানে সে এমন ভাবে খেয়েছে যে মাছের কোনো কাটা কিংবা হচ্ছে মুরগির যে কোনো হাড়গোড় কিচ্ছু নাই অবশিষ্ট, মনে হচ্ছে যে মানে সে সব একবার সব সই খেয়ে ফেলছে। তা আমি হয়তো ভাবছি যে হয়তো বা পেটে অনেক ক্ষুধা ছিল, যার জন্য আর কি এমনটা হয়েছে। তো আমি আবার বললাম যে ভাই এনেন, আমার কাছে আরো কিছু খাবার আছে, আমি তো এতটা খেয়ে পারবো না, আপনি বাকিটাও খান। তো এই কথা বললে সে আমার খাবারের বাকি যে আরো অতিরিক্ত খাবার যে যাচ্ছিল সবই আর কি সে একবারেই খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে সে আর পানি টানি কিচ্ছু খায়নি, খাবারটা খেয়ে আবার সে লেবে গেল। তো যা হোক, আমি তাকে ওইভাবে যাওয়া দেখে আর কি আমি দেখলাম যে সে কোন দিকে যাচ্ছে। দেখলাম যে আমার গাড়ি যে সাইডে আর কি একটা পুকুর রয়েছে, ওই যে মাঠের কথা বললাম, এটা মঠের মতো দেখা যাচ্ছে, সে ওই দিকে আর কি হাঁটতে হাঁটতে চলে গেল। তো যাক, তার আচার ব্যবহার আমার কাছে তেমন একটা সুবিধাজনক মনে হচ্ছিল না, যার জন্য আমি আর কি তেমনই করলাম না। পরে আমি সেই থালা প্লেট এগুলো ভালোভাবে ধুয়ে পানি দিয়ে পরে আবার আমি গাড়ির ভিতরে রেখে দিলাম। দিয়ে আমি ওখানে আবার একটু মানে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতেছি। তো একটু পর আমি আবার খেয়াল করলাম যে গাড়ি মনে হচ্ছে কায়েত হয়ে পড়ে গেল, মানে ডান পাশ থেকে কায়েত হয়ে বাম পাশে যে পড়লো, আবারও বাম পাশ থেকে কায়েত হয়ে ডান পাশে যে পড়লো। তো আমি এত পরিমাণে যখন আমার চোখটা কিন্তু ঘুমে লেগে আসছিল, আমি আবার ঝাড়া দিয়ে উঠে বসলাম যে কি হলো, এটা কি আসলে আমি ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখলাম কিনা, নাকি এরকম হলো আমার সাথে, আসলে কি হলো বিষয়টা। তো এটা ভাবার জন্য আমি তাড়াতাড়ি করে আবার সেই আমার কাছে যে গাড়ির হেডলাইটটা জ্বালাই দিলাম, দিয়ে টর্চ লাইটটা হাতে যে ফ্ল্যাশ লাইট ছিল মোবাইলে সেটা জ্বালাই আমি তাড়াতাড়ি আবার বের হয়ে আসলাম গাড়ি থেকে। বের আসলাম, না সব ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। তো আমি কি করলাম, আমার একটা বদ অভ্যাস আছে যে শীষ বাজানো। তো আমি গাল দিয়ে ঠোঁট দিয়ে আর কি শীষ বাজাচ্ছি। তো আমার কেমন মনে হলো যে আমি যে শীষটা বাজালাম
তো আমার মনে হচ্ছে যে ওই শীষের আওয়াজ, হাজার হাজার শীষের আওয়াজ মনে হচ্ছে আমার চারিপাশ দিয়ে সার্কেল আকারে ঘুরতেছে আর শীষ বাজতেছে। হ্যাঁ, এরকম হচ্ছে। তো আমি ভয়ে আমি আবার দৌড়ে যে গাড়ির মধ্যে যে উঠলাম, হ্যাঁ, এবং করতে লাগলাম যে এটা কি হচ্ছে আমার সাথে। তো খানিক পরে দেখলাম আবারও সেই লোকটা গাড়ির সামনে যে দাঁড়ায় আছে। তো আমি নিজেকে হালকা করার জন্য আবার তার কাছে একটু যাই, তার সাথে যার একটু কথা বলি। তো তার কাছে যে যখন আমি একটা সিগারেট বের করে ধরালাম, মানে ধরাইতে যাব এবং তাকে একটা সিগারেট অফার করলাম যে ভাই নেন, তখন সে বললো যে না না সিগারেট ধরাস না। ও আচ্ছা, আপনি সিগারেট খান না? কয় না আমি সিগারেট খাই না। পরে আমি যখন ধরাইতে গেলাম তখন আমারে বলছে যে বললাম না সিগারেট ধরাস না। হ্যাঁ, খুব ক্ষিপ্ত স্বরে এবং গম্ভীর গলায় সে আমাকে বললো, তোকে না বললাম সিগারেট ধরাস না? তো তার কথায় আমি আর সিগারেট ধরাইলাম না, ভাবলাম যে না থাক, পরেই ধরাই। তো আমি বললাম যে ভাই এই বিষয়, এখানে একটু আগে আমার সাথে এইগুলো হচ্ছে, আমি আসলে বুঝতেছি না ভাই আসলে কি হচ্ছে, আমারই কোনো সমস্যা নাকি অন্য কোনো সমস্যা। তখন সে আমাকে বলল, তুই যদি তোর ভালো চাস গাড়ির যাই হোক তুই গাড়ির মধ্যে যে ভাই। তো আমি বললাম যে ভাই কেন এরকম বলতেছেন কেন? তখন আমি খেয়াল করলাম যে সে কোনো কথা না বলে সোজা সামনের দিকে হেঁটে চলে যাচ্ছে। আমি শুধু তার দিকে তাকাই আছি। কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে সে হাঁটতেছে কিন্তু তার পা মাটিতে স্পর্শ করে নাই, মনে হচ্ছে যে সে ভাসতে ভাসতে যাচ্ছে। এই জিনিস দেখার সাথে সাথে আমি জায়গায় পাথরের মতো হয়ে গেলাম, আর নড়াচড়ার কোনো ক্ষমতা পাচ্ছি না। তখন সেই জিনিসটা দেখলাম যে ঘাটটা 180 ডিগ্রির মতো ঘোরাইলো আমার দিকে, মানে তার বডিটা পুরোটা রয়েছে সামনের দিকে, সে মাথাটা ঘোরায় পিঠের দিকে, মাথাটা মুখটা নিয়ে চলে আসলো, এসে আমার দিকে তাকায় খুব বিদঘুটি ভাবে একটি হাসি দিচ্ছে এবং আস্তে আস্তে তার সাইজটা ছোট্ট হয়ে গেছে একবারে। মানে মনে হচ্ছে যে 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের যেরকম হয় সেরকমটা তার দেহর আকৃতিটা হয়ে গেল, কিন্তু মুখটা কিন্তু সে বড় মানুষদের মতোই। হ্যাঁ, এবং মুখের অবস্থাটা হয়ে গেছিল এমন যে মনে হচ্ছে তার মাংস, সারা মুখের মাংস ঝলসে গেছে, পুড়ে গেছে। হ্যাঁ, আর চোখের জায়গায় লাল লাল বা 2টা আলো জ্বলতেছে এবং দাঁতগুলো ছিল খুবই সোচালো, মনে হচ্ছে যে হাজার হাজার দাঁত তার মুখের মধ্যে, সারি সোচালো দাঁত। এবং সে বিদঘুটে ভাবে আমাকে বলতে আছে যে তুই ওখানে গাড়ি কি জন্য রেখেছিস? ওইটা আমার বসার জায়গা। তারপরেও তোকে আমি আজকের মতো ছেড়ে দিলাম। কি জন্য জানিস? কারণ তুই আমাকে অন্ন খাইয়েছিস, মানুষের অন্ন না, জানোয়ারের। জানোয়ারের? কি বলছে এই লোকটা? কি বলছে এটা? জানোয়ারের খাবার মানে? তার এই কথা শুনে আমি সেখানেই কয়েকবার বমি করে ফেললাম। পরে পরিমরি করে আমি উঠে দৌড় লাগালাম, গাড়ি অবস্থায় ফেলেই দৌড় লাগালাম সে বিয়ে বাড়ির দিকে। পরে বিয়ে বাড়ির সেই গেটের সামনে যে আমি হুমড়ি খেয়ে সেখানে লাইটিং এর যে তার ঝুলছিল সেগুলো ওনার সাথে জড়িয়ে পেঁচিয়ে যে পড়লাম। পড়ার পরে আমাকে পড়ে যাইতে দেখে সেখানে লোকজন সব দৌড়ে আসলো এবং দূরে এসে আমাকে বলতেছে যে ভাই কি হয়েছে, ভয় পাইছেন নাকি? তখন আমি বললাম যে ভাই এই ব্যাপার, আমার সাথে এইগুলা ঘটছে। তখন ওখান থেকে বললো যে কই, আপনার জন্য তো আমরা কোনো খাবার এখনো পাঠাইনি, আপনি কোন খাবার খাইলেন? কে দিল আপনাকে খাবার? মানে কি? তাহলে আমি কি খাইলাম? এ সমস্ত ভেবে আমি আরো কয়েকবার বমি করে ফেললাম ওইখানে। পরে আমাকে সবাই ধরে মাথায় টাথায় পানি দিতে থাকলো। তার মধ্যে অনেক বয়স্ক প্রবীণ একজন ব্যক্তি এসে আমাকে বলল যে বাবা তুমি যেখানে গাড়ি রাখছো আসলে যা আমাদের আগেই বলা উচিত ছিল, ওখানে গাড়িটা রাখা ঠিক হয় নাই। কারণ যেখানে গাড়ি রাখছো তার পাশে যে পুকুর এবং পুকুরের পাশেই হচ্ছে অনেক পুরনো একটি শ্মশান। এখানে আমাদের সম্প্রদায়ের মানুষ মারা গেলে পরে ওখানে আমরা তাদেরকে দাহ করি। এই কথা শুনে তো আমি আরো ভয় পেয়ে গেলাম। মানে আমি এতক্ষণ ধরে ওই শ্মশানেই অবস্থান করছিলাম গাড়ি নিয়ে, আর আপনারা কি মানুষ?
আমার কি একটুবারও বললেন না? নানা খুব রাগ জিদ সবকিছু আমার ভিতরে কাজ করছিল, তারপরেও সবকিছু কন্ট্রোল করে আমি ওখানেই বসে থাকলাম। তারা আমাকে বলল, সেই যে বর্ষে যে বসেছিল সে আমাকে বলল, দাদা দেখুন যা হয়েছে মনে কষ্ট নিয়েন না, আসলে ব্যস্ততার মধ্যে হয়তো বা এমনটা হয়ে গেছে, আপনাকে জানানো হয় নাই। তো আপনি এক কাজ করুন, আপনার এখন আর গাড়িতে যাওয়ার দরকার নাই, আপনি এখানেই বসুন, আর কিছুক্ষণ লাগবে, তারপরে আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে এবং আমরা রওনা দিব। আমিও আর কি ওখানে বসে থাকলাম তাদের মাঝেই। তো আমি দেখলাম আমার শরীরে প্রচণ্ড জ্বর আসতেছে, তারপরে মানে কাঁপুনি দিতেছে জ্বরে। আবার অনেক কষ্ট করে আমি নিজেকে ধরে রাখলাম ওইভাবে। তো বিয়ের কাজ তাড়াতাড়ি শেষ হলো এবং সবাই মিলেই আবার রওনা দিলাম সেই গাড়ির দিকে। তো আমি গাড়ির যে দেখলাম যে গাড়ির আমার সেই যে দরজাটা ওটা অবস্থায় খোলাই আছে। তো আমি কয়েকজনকে ডাক দিয়ে দেখাইতে গেলাম যে ভাই দেখেন, এই যে আমি যে খাবারটা আমাকে দিছিল, এই যে প্লেট, বড় বড় দুইটা প্লেটের ভিতরে প্লেট রাখা আছে। তো আমি দেখলাম যে না, ভিতরে আসলে কোনো প্লেট কিছু নাই, এবং আমি যে খাবার খেয়ে যে উচ্ছিষ্ট অংশটা বাইরে ফেলেছিলাম সেটাও দেখলাম না। তো আমি তো যে এত প্রচন্ড ভয় কাজ করতেছে যে আমি কি দেখলাম, কিসে আমাকে দেখা দিল, এখন কি হবে, সমস্ত কিছু ভেবে আর আসলে ভয়ে আমার বেহাল অবস্থা। তো তারাও আমাকে সাহস দিচ্ছিল, কারণ যেহেতু আমি গাড়ির ড্রাইভার, আমি যদি ভয় পাই, এত রাত এত দূর পথ এখনো যাইতে হবে, যদি রাত পথে কোনো দুর্ঘটনা ঘটে, যেন তারাও আমাকে সাহস দিচ্ছিল। তো যাই হোক, আমি আর অত কিছু না ভেবে বাকি পথ আল্লাহ আল্লাহ করে অনেক ভালোভাবেই তাদেরকে আমি পৌঁছাই দিলাম। যদিও আমার শরীরে প্রচুর জ্বরে পুড়ে যাচ্ছিল শরীর। আমি তাদেরকে খিলক্ষেতে আবারও লাবাই দিলাম। লাবাই দিয়ে আমি টঙ্গী কলেজ পাড়ায় আবার চলে আসলাম আমার নিজ বাসায়। তারপর এসে আমি গাড়ি রেখে ওই যে বাড়ির কারোর সাথেই কথা বলি নাই, কিচ্ছু বলি নাই, জাস্ট আমি আমার রুমে চলে যেয়ে শুয়ে পড়লাম। তো পরদিন যথারীতি আমার ঘুম ভাঙলো, দেখলাম যে আমার আশেপাশে আমার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, সবাই বন্ধু বান্ধব আমাকে ঘিরে আছে। তো আমি বললাম যে কি ব্যাপার, কি হয়েছে? তো বললো যে মানে আমার নাকি যেদিনকে আমি বাসায় আসলাম রাতে, তো আমার সে রাত থেকে আর কি আমার এত পরিমাণে নাকি জ্বর আসছে যে আমি নাকি প্রায় 2 দিন পর আমার জ্ঞান ফিরল। এরপর আরো 5-7 দিন আমার এই জ্বরটা ছিল। এই জ্বর বিভিন্ন ডাক্তার দেখায় যখন আর লাভ হয় না, তখন আমি কবিরাজের শরণাপন্ন হই, আমার বাড়ির লোকজন আর কি। তো সে এসে আমাকে বললো যে আসলে আমাকে যে জিনিসটা আর কি মানে ভয় দেখানোর চেষ্টা করছে, যেহেতু রোজার মাস ছিল আর আমি রোজা ছিলাম সারাদিন। তো আমাকে আসলে রোজার মাসের ইসের জন্য আসলে সেই জিনিসটা আমাকে কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু ভয় দেখানোর অনেক চেষ্টা করছে। আমরা সকলেই কিন্তু জানি যে রোজার মাসে আর কি খারাপ শয়তান বন্দি থাকে, কিন্তু জিন তো আর বন্দি থাকে না। তো এই জিন হচ্ছে বিধর্মী একটি জিন, এবং এটা হচ্ছে শ্মশানেরই একটা পিশাচ প্রকৃতির জিন, যে কিনা আর কি বিভিন্ন ধরনের এই যে শ্মশানে ময়লা আবর্জনা, তারপরে যে উচ্ছিষ্ট বিভিন্ন কিছু আর কি খেয়ে এরা জীবন ধারণ করে থাকে, আর মানুষের সবসময় অনিষ্টর জন্য কাজ করে। তো এই কারণে রোজার মাস সেহেতু আমাকে আসলে তেমন কিছু করতে পারে নাই আর কি। আর যে খাবারটা আসলে আমাকে খাওয়ানো হয়েছিল সেটা আসলে ছিল তারই কাজ, বিভিন্ন আর কি পচা এটা সেটা আর কি, সেগুলাই আর কি আমাকে খাওয়াইছিল, কিন্তু আমি দেখছিলাম যে এটা মানে অনেক সুস্বাদু খাবার। তো যা হোক, এই জন্যই আর কি মানে এই ক্ষতিটাই আমাকে সে আর কি করে দিয়েছিল, আর যার কারণে আমি পরেও আর কি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। পরে আস্তে আস্তে আমি সুস্থ হই, আর তারপর আমি সেই কোম্পানির গাড়ি চালানো ছেড়ে দিই। আর এখন তো তোমরা জানোই যে আমি তোমাদের ফ্যাক্টরিতেই এখন গাড়ি চালাচ্ছি। তো এই হলো আমার ঘটনা। আমার আরো কিছু ঘটনা আছে, পরবর্তীতে আমি শেয়ার করব সবার মাঝে। এই বলে আর কি বশির ভাই ঘটনা আমাকে শেষ করেছেন। তো মিশন ভাই, আমি জানি না ঘটনাটি কেমন হবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মধ্যে পড়ে শোনাবেন। হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই চমৎকার একটি ঘটনা, অনেক মানে ভয়ের একটি ঘটনা আর কি, যে একটা রাতে এত কিছু ঘটলো আর কি। তো যা হোক, অসংখ্য ধন্যবাদ অনিকেত আপনাকে। আমি চাইবো যে আপনি আপনার আরো ঘটনা আমাকে পাঠান।
আর আমার যারা লিসনার্স আছে তাদেরকে বলবো, আপনাদের যাদের কাছে এই ধরনের ঘটনা আছে অবশ্যই আপনারা আমাকে পাঠাবেন। আর অবশ্যই এই ঘটনাটি কেমন লাগলো সেটি নিচে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্টই আমার অনুপ্রাণিত করে পরবর্তী ঘটনার জন্য। তো সকলে ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।